মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে প্রশিক্ষণ অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনী দিনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের একটা প্রচেষ্টা ছিল, কারণ আমার পরিবারে আমি সবাইকে হারিয়েছিলাম। আমার ছোট বোন আর আমি, আমার ছোট বোন রেহানা এবং আমি বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। কাজে পিতার আদর্শ নিয়েই আমি দেশে ফিরে এসে বাংলাদেশকে গড়ে তোলার প্রচেষ্টা চালাই। 21 বছর পর সরকারে আসার পর থেকে আমি তারই আদর্শ নিয়ে পথ চলি এবং আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার পাশাপাশি একটা প্রশিক্ষণের উপর আমি জোর দিই এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠানে নিরাপত্তা, কৌশল এবং উন্নয়ন বিষয়ে সামরিক বেসামরিক কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের সামরিক এবং অসামরিক সকল ধরনের কর্মকর্তারাই যেন অফিসাররা একসাথে কাজ করতে পারেন, সেই একটা পরিবেশও সুন্দরভাবে তৈরি করা হয়। বিশ্ব শান্তি সুসংহত করার প্রয়াসে দেশ বিদেশের শান্তিরক্ষীদের আধুনিক প্রশিক্ষণের উদ্দেশ্যে 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট আমি প্রতিষ্ঠা করি। কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশে শান্তিরক্ষা মিশনে যাচ্ছে, তাই যাবার পূর্বে তাদের অবশ্যই প্রশিক্ষণ নিয়ে যাওয়া প্রয়োজন। সেটা মনে করি আমি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলাম। 2009 সালে পুনরায় যখন সরকার গঠন করি, তখন অত্যন্ত পেশাদার প্রশিক্ষিত সামরিক বাহিনী গঠনের লক্ষ্য নিয়ে আমরা ফোর্সেস গোল 2030 শীর্ষক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেন। তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল প্রণয়ন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার বিপিসি প্রতিষ্ঠা করেছি। গত 12 বছরে আমরা আমাদের 3 বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছি। আমরা আমাদের সামরিক বাহিনীতে অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি সংযোজন করেছি। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নিরসনে আমরা শূন্য সহনশীলতার নীতি অর্থাৎ জিরো টলারেন্স গ্রহণ করেছি। মহামারীর সময়ও বিশেষ করে করোনা ভাইরাস যখন সমস্ত বিশ্বে অর্থনীতিকে স্থবির করে দিয়েছে, তখনও আমরা আমাদের অর্থনীতিকে গতিশীল রাখার প্রচেষ্টা চালিয়েছি এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এখন পর্যন্ত 1800 নারী শান্তিরক্ষী সহ 1,75,000 অধিক বাংলাদেশি শান্তিরক্ষী 5টি মহাদেশের 40টি দেশে 54টি মিশনে অংশগ্রহণ করছে। বর্তমানে 7,000-এর অধিক বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্য 10টি মিশনে শান্তিরক্ষার উদ্দেশ্যে মোতায়েন আছে। আমাদের শান্তিরক্ষীগণ যে মিশনেই গেছেন, সেখানে জাতিসংঘের পতাকাকে সমুন্নত ও উড্ডীন রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও তারা অনেক সামাজিক কাজও করেছেন। এ কারণেই বাংলাদেশ আজ বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। সুধীবৃন্দ, বিশ্ব শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য 1973 সালে 23শে মে বিশ্ব শান্তি কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করেন। জাতির পিতার বিশ্ব শান্তির দর্শন প্রতিফলিত হয়েছিল 1974 সালে জাতিসংঘে প্রদত্ত ভাষণে। সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে রয়েছে। ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। আনকোট। অতি সম্প্রতি ভারত সরকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে। এসব পুরস্কার বাংলাদেশের জনগণের পাশাপাশি বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধিতে জাতির পিতার আজীবন সংগ্রামের স্বীকৃতি বহন করে। ভারত সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে তার প্রতি সম্মান জানাতে আমরা 2020 থেকে 2021 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। পাশাপাশি সমগ্র বাঙালি জাতি গৌরবের সাথে উদযাপন করছে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিশ্বের প্রায় 116টি দেশের নেতৃবৃন্দ ভিডিও বার্তা এবং বিভিন্ন দেশ লিখিত অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। এসব বার্তায় অত্র অঞ্চলের বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অবদানের স্বীকৃতি তারা দিয়েছেন। তাদের সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমার ছোট বোনের পক্ষ থেকে। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অনুশীলন শান্তির অগ্রসেনা আয়োজন করেছে। আমি উল্লেখ করতে চাই যে সকল বন্ধুপ্রতিম রাষ্ট্র অনুশীলনটিতে অংশগ্রহণ করেছেন সেসব দেশের মাননীয় প্রধানমন্ত্রীগণ বা সরকার প্রধানগণ বা রাষ্ট্রপ্রধানগণ আমাদের সরকারের আমন্ত্রণে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে আমাদেরকে আরও গর্বিত ও মহিমান্বিত করেছেন। আমি অনুশীলন শান্তির অগ্রসেনায় অংশগ্রহণকারী অতিথি সামরিক সদস্যদের মাধ্যমে আপনাদের দেশের সরকার এবং বন্ধুপ্রতিম জনগণকে আমি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে, বন্ধুত্বপূর্ণ হবে, সহযোগিতাপূর্ণ হবে। সুধীবৃন্দ, বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদানও সৃষ্টি হয়েছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। সম্প্রতি শান্তিরক্ষীদের প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ যাবৎ বাংলাদেশি শান্তিরক্ষীগণের মধ্যে 158 জন প্রাণ উৎসর্গ করেছেন এবং 237 জন আহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি। আশা করি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আমি জানতে পেরেছি যে অনুশীলন শান্তির অগ্রসেনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাম্প্রতিক সময়ের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু ঘটনা অংশগ্রহীদের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে করে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে আমাদের ভবিষ্যৎ শান্তিরক্ষীরা সুপ্রশিক্ষিত হয়ে উঠতে পারে। এই অনুশীলনে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে নারীদের অবদান তুলে ধরা হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অত্যন্ত নিখুঁত এবং সফলভাবে এই অনুশীলনটি আয়োজন করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাতির পিতার শান্তি দর্শন প্রতিষ্ঠায় এই বহুজাতিক অনুশীলনটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন সে কামনা করি এবং আপনারা আপনার স্ব দেশে সুস্থভাবে যারা বিদেশ থেকে এসেছেন ফিরে যান সেই কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি অনুশীলন শান্তির অগ্রসেনার
সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে প্রশিক্ষণ অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনী দিনের অনুষ্ঠানে গণভবন থেকে এতক্ষণ ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফিরছি খেলার সময় নিয়মিত আয়োজনে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রোজ। মোমো, ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশ এখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে আকাশপথে আছে। বাংলাদেশ সময় আসলে 3.5 ঘন্টা জার্নি শেষে বাংলাদেশ সময় 4টার সময় শ্রীলঙ্কার কলম্বোতে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এর আগে কিন্তু বাংলাদেশ দলের টিম লিডার এই সফরে যুক্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন, যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে টিম লিডার হিসেবে। তিনি কিন্তু বলেছেন বাজের সময় পিছনে ফেলে সুসময় আসলে ফেরার একটা সংকল্প আছে বাংলাদেশ ক্রিকেট দলের। আসলে সেটাই আসলে আপাতত মূল টার্গেট। কারণ আপনি নিশ্চয়ই জানেন 2019 ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে কিন্তু বাংলাদেশ খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছে। 2000 ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কায় গিয়েছিল 3টি ওয়ানডে খেলতে, 3টিতে হোয়াইট ওয়াশ হয়েছে। তারপরে বাংলাদেশ কিন্তু ভারতে যায়, ভারতে টি20 সিরিজে কিছুটা ভালো খেলার পর কিন্তু টেস্ট সিরিজে দুটি টেস্টে কিন্তু ইনিংস ব্যবধানে হারে। তারপর বাংলাদেশ পাকিস্তানে যায়, সেখানেও কিন্তু করাচিতে একটি টেস্ট ইনিংস ব্যবধানে হারে। তারপর সর্বশেষ যেটা ঘটেছে সেটা হলো নিউজিল্যান্ডে যে পারফরমেন্স করেছে একেবারে ভরাডুবি। তার আগে কিন্তু ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মতো সি গ্রেড বা বি গ্রেডের মতন একটা দলের কাছে বাংলাদেশ টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশের যদি আপনি 13-14 সালে পারফরমেন্স দেখেন তখন কিন্তু বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশের ক্রিকেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে অচেনা বাংলাদেশ, অপরিচিত বাংলাদেশ। এই পারফরমেন্স কোনোভাবেই কোনো অংশে আসলে কারো কাছে কাম্য না। যে কারণে আসলে বাংলাদেশের সামনে আরেকটা চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশ গত 1.5 বছরে 7টা টেস্ট খেলেছে, সেখানে আপনার 6টা টেস্টই হেরেছে, আর যার মধ্যে আপনার আছে 3টি টেস্ট ইনিংস ব্যবধানে হার। তো এখন বাংলাদেশের যে মিশন সেটা হলো লঙ্কায় 2টি টেস্ট। আর এই ফরম্যাটেই বাংলাদেশ আসলে নিজেদের যে পরিকল্পনা, বেশ যে সামর্থ্য বরাবরই আসলে ওই ধারাবাহিকতা থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ থাকছে। আরেকটা বিষয় না বললে নয়, আপনি নিশ্চয়ই জানেন 21 এপ্রিল থেকে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট পার্লেকালেতে শুরু হবে। অনেকেই ধারণা করে নিচ্ছে যে আসলে সিমিলার কন্ডিশন, যে একই রকম পরিবেশ, উইকেট একই রকম হবে। ব্যাপারটা এমন না। ক্যান্ডির পার্লেকালেতে প্রথম টেস্ট হবে, সেখানকার উইকেট অনেকটাই আপনার সিমিং হবে। কারণ শ্রীলঙ্কা দলের এবং বাংলাদেশ দলের স্পিনারদের যদি তুলনা করেন, শ্রীলঙ্কাতে হেরাত বা মুরালীধরনের মতন বিশ্বমানের স্পিনার নাই, যে কারণে আসলে বাংলাদেশের মিরাজ এবং তাইজুলের মতন স্পিনার আছে। সেক্ষেত্রে স্বাগতিক শ্রীলঙ্কা বাংলাদেশের ব্যাপারটি মাথায় রেখে সিমিং উইকেট করতে পারে। তো সব কিছু মিলে মোমো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছে আপনার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতক্ষণ হুমায়ুন কবির রোজ জানাচ্ছিলেন বাংলাদেশ দলের লঙ্কা সফরে যাওয়ার সবশেষ খবর। লকডাউনের কারণে 1 ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল। ধন্যবাদ মোমো। আপনারা জানেন যে আগামীকালকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের মধ্যে 5ম ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল, এবং করোনার কারণে 14 তারিখ থেকে যেহেতু বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে 1 সপ্তাহের জন্য, সে কারণে তারা আজকে কিছু সময় আগে বাংলাদেশ সিলেট ত্যাগ করেছেন এবং আগামীকালকে খুব ভোরে তারা বাংলাদেশ ত্যাগ করবে। অন্যদিকে বাংলাদেশের যে নারী ক্রিকেট দল তারাও কিছু সময় পরে সিলেট ত্যাগ করবেন। সব কিছু মিলে বলা যায় যে হোয়াইট ওয়াশ করার যে একটি বাসনা ছিল বাংলাদেশ নারী দলের মধ্যে, যে একটি উজ্জীবন ছিল, সেটা আর হচ্ছে না। তবে বাংলাদেশ দল যে 4টি ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে আপনারা জানেন 54 হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, দ্বিতীয় খেলায় 7 উইকেটে হারিয়েছে, তৃতীয় খেলায় 6 উইকেটে হারিয়েছে, এবং গতকালকে যেই শেষ ম্যাচটি হলো 4র্থ ওয়ানডে, সেখানে তারা 110 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই যে একটি বাংলাদেশের দল একটি
উদ্দীপ্ত একটি দল আমরা দেখেছি। সেই দলটি এই মাঠে 5টি ম্যাচ খেলার কথা ছিল এবং করোনার কারণে সেই ম্যাচটি সংক্ষিপ্ত করা হয়েছে এবং আগামীকালকে যে খেলাটি হওয়ার কথা ছিল সেই খেলাটি আর হচ্ছে না। এখন তারা দুটি দলই ঢাকার পথে রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা চলে যাবে তাদের দেশে এবং বাংলাদেশ নারী দল ঢাকায় তারা থাকবে। পরবর্তী যেই সিদ্ধান্ত বিসিবির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই চলা হবে। বলে রাখা প্রয়োজন যে করোনার কারণে 1 বছর পর বাংলাদেশ নারী দল কোনো আন্তর্জাতিক খেলায় এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ইমাজিং নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল এবং 4টি ম্যাচই তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল এবং 4টি ম্যাচই তারা জয়ী হয়েছিল এবং তাদের হোয়াইট ওয়াশ করার যে বাসনা ছিল, যে কথা ছিল এবং আমরা সবাই আশা করেছিলাম হোয়াইট ওয়াশ করবে, সেটি শেষ পর্যন্ত আর হলো না। করোনা এই পরিস্থিতির কারণে, এই ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে আজকে করোনায় সিলেট বিভাগে 142 জন আক্রান্ত হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে সকাল পর্যন্ত আমরা 24 ঘন্টায় এমন তথ্য জেনেছি। মোটামুটি মোমো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ইমাজিং নারী ক্রিকেট দলের মধ্যে যে পঞ্চম ওয়ানডে ম্যাচে হচ্ছে না তার সর্বশেষ খবর। আবারও স্বাগত খেলার সময়। আইপিএল এর খবর, দারুণ জয়ে আসর শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারালো কেকেআর। আগে ব্যাট করে 6 উইকেটে 187 রান করে কলকাতা, জবাবে 5 উইকেটে 177 রান করে হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে 3 রান করেন সাকিব আর বল হাতে 4 ওভারে 34 রান দিয়ে নেন 1 উইকেট। কেকেআরের প্রথম ম্যাচে সাকিব আল হাসান খেলবেন কিনা এ নিয়ে শুধু বাংলাদেশের ভক্ত সমর্থক না, ভারতের গণমাধ্যমেও ছিল তুমুল আগ্রহ। শেষ পর্যন্ত ভারতের গণমাধ্যমের ধারণাই ঠিক, সাকিবকে নিয়ে শুরু হয় কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপার মিশন। নীতিশ রানা ও শুভমান গিলের ওপেনিং জুটি ভালো সূচনা এনে দেন নাইটদের। পাওয়ার প্লেতে আসে 50 রান, তবে আক্রমণে এসে প্রথম ওভারেই গিলকে আউট করেন আফগান লেগি রশিদ খান। এরপর চিদম্বরমে ঝড় তোলেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী। দ্বিতীয় উইকেটে তারা গড়েন 93 রানের জুটি। 37 বলে 50 তুলে নেন রানা। ত্রিপাঠী ছিলেন আরও আগ্রাসী, তার 50 28 বলে। এই দুজনের জোড়া 50-তে কেকেআর এগুতে থাকে দলীয় 200 রানের পথে, তবে ইনিংসের 16তম ওভারে নটরাজনের বলে আউট হয়ে যান ত্রিপাঠী। এরপর কেকেআর দ্রুত কিছু উইকেট হারালে রান তোলার গতি কমে যায়। নীতিশ রানা ফিরে যান 80 রানে। 1 উইকেটে 146 থেকে 15 বলের ব্যবধানে কেকেআরের স্কোর দাঁড়ায় 5 উইকেটে 160। তবে শেষ দিকে ঝড় তোলেন দীনেশ কার্তিক। 9 বলে 22 রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাকিব ব্যাটিংয়ে নামলেও 5 বলে 3 রান করেন এই অলরাউন্ডার। কেকেআর পায় 187 রানের স্কোর। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সানরাইজার্স। একবার জীবন পাওয়া ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ওভারে আউট হন ব্যক্তিগত 3 রানে। আক্রমণে এসেই নিজের জাত চেনান সাকিব আল হাসান। প্রায় 2 বছর পর আইপিএলে খেলতে নেমে প্রথম বলেই তিনি আউট করেন ঋদ্ধিমান সাহাকে। 10 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তবে তৃতীয় উইকেটে মানিশ পান্ডে ও জনি বেয়ারস্টো জুটি স্বপ্ন দেখাতে থাকে হায়দ্রাবাদকে। 92 রান যোগ করে এই দুজন 55 রানে ফিরে যান বেয়ারস্টো। মোহাম্মদ নবী, বিজয় শঙ্কররা চেষ্টা করে গেছেন, কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। অভিজ্ঞ মনীষ পান্ডের 61 রানও বৃথাই যায়। হায়দ্রাবাদের ইনিংস থামে 177 রানে। 10 রানের জয়ে আসর শুরু হয় কেকেআরের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কঠোর লকডাউনের কারণে ঢাকায় 14 এপ্রিল অনুষ্ঠিতব্য মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের হোম ম্যাচ বাংলাদেশের পরিবর্তে নেপালে খেলবে আবাহনী। ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 এপ্রিল, জানিয়েছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপো। কোচ মারিও লেমোস বলছেন, ঘরের মাঠে হলে সহজে জয় পাওয়া সম্ভব ছিল ইগলসের বিপক্ষে, তবে নেপালেও পূর্ণ পয়েন্টের জন্য মাঠে নামবে আকাশী নীলরা। 14 এপ্রিল নির্ধারিত ছিল আবাহনীর ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ। শুরুতে লকডাউনের মধ্যেই ম্যাচটি আয়োজনের তাগিদ দিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন, তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এএফসি।
এমত অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে কিংবা মালদ্বীপে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আবাহনীও নতুন ভেন্যু বাছাই করেছে এরই মধ্যে। গেল মাসেই জাতীয় দল খেলে এসেছে নেপালে, এফসি কাপের ম্যাচটাও সেখানেই খেলতে চায় আবাহনী। বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো নিউট্রাল ভেন্যুতে যদি আমরা ম্যাচটা আয়োজন করতে পারি সেজন্য আমাদেরকে অপশন দিয়েছে। অন্যথায় 21 তারিখে আমাদেরকে মালদ্বীপে গিয়ে খেলার জন্য তারা আমাদেরকে জানিয়েছে। নেপালের সাথে আমাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে বা ম্যাচ আয়োজন সম্পর্কিত বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তারা মৌখিকভাবে অনেকটা সম্মতিও দিয়েছে। আশা করছি যে এটা কনফার্ম হয়ে যাবে এবং আমরা এএফসিকে অবহিত করব যে আমরা নেপালে এই ম্যাচটা আয়োজন করতে চাই। এএফসির রুল অনুযায়ী তো আপনাকে অ্যাটলিস্ট ম্যাচের 2 দিন আগে যেতেই হয়। তো এর আগে যদি ফ্লাইট থাকে হয়তো আরও 1 দিন 2 দিন আগে যাওয়ার চেষ্টা করব। বাধ্য হয়েই দেশের বাইরে হোম ম্যাচ খেলতে হচ্ছে আকাশী নীলদের। ঘরের মাঠের সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাদ সোহেলদের। কোচও বলছেন বাংলাদেশ অনুষ্ঠিত হলে সহজে জয় পাওয়া সম্ভব হতো, তবে নেপালেও জয় পেতেই মাঠে নামবে লেমস বাহিনী। ম্যাচ খেলতে দলের সাথে যোগ দিয়েছেন নাইজেরিয়ান সানডে। দেখুন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আমাদের আসলে কিছুই করার নেই। আমরা খেলতে প্রস্তুত যেখানেই হোক। নেপালে জাতীয় দল খেলে এসেছে, আমার দলের বেশ কয়েকজন ফুটবলার ছিল, এটা একটা ইতিবাচক দিকও। তবে বাংলাদেশে খেললে আমরা সহজে জয় পেতাম। নেপালে আশা করি পূর্ণ পয়েন্ট পাবো। ইগলসের খেলা আমি দেখেছি, কিছু জায়গায় দুর্বলতা আছে, সেগুলোর সুযোগ নিতে হবে। সানডে দলে যুক্ত হয়েছে, আমাদের আক্রমণ ভাগে শক্তি বৃদ্ধি পেয়েছে। 21 এপ্রিল আবাহনী নেপালে গিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করলেও শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে আবাহনীকে নেপালে গিয়ে ম্যাচ খেলতে হলে যেতে হবে বিশেষ ব্যবস্থাপনায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইপিএল এর খবর, জয়রথ ছুটেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। টটেনহ্যাম হটস্পারকে 3-1 গোলে হারিয়ে প্রতিশোধ নিল রেড ডেভিলরা। 31 ম্যাচ শেষে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সোলশায়ারের দল। সমান ম্যাচে 49 পয়েন্ট নিয়ে 7 নম্বরে আছে টটেনহ্যাম। ওল্ড ট্রাফোর্ডের মতো এবার টটেনহামের মাঠে তাদের হারিয়ে প্রতিশোধের মিশন সেরেছে সোলশায়ারের দল। ম্যাচ শেষে তাই বড় নির্ভার ইউনাইটেড কোচ। বিজয়ীর হাসি কাভানি, ফ্রেড ও গ্রিনউডদের চোখে মুখেও। এর আগে টটেনহ্যামের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ টটেনহ্যামও নিজেদের মাঠে লড়াই করেছে সমানে সমান। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। লাকাজেতের জোড়া গোলে শেফিল্ড ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়েছে গানাররা। এ জয়ে 31 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে আছে আর্সেনাল। এদিকে লা লিগায় পথ হারালো অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে রোজি ব্লাঙ্কোস। 33 মিনিটে গোলের দেখা পায় আর্সেনাল। ড্যানি ক্যাবালোসের সহায়তায় গোল করেন লাকাজেতে। ব্রোমাল লেনে এরপর সমতা ফেরানোর জন্য খুব একটা সুযোগ পায়নি শেফিল্ড। উল্টো 71 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেলি। 2020 সালের জানুয়ারির পর আবারও গোলের দেখা পেলেন 19 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 85 মিনিটে আবারও ব্রোমাল লেনে লাকাজেতে ম্যাজিককে দেখার সুযোগ পান সমর্থকরা। 3-0 গোলে জয় পায় আর্সেনাল। আবারও স্বাগত খেলার সময়। আন্তর্জাতিক টেনিসের খবর। টেনিস কোর্ট খুব মিস করছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। মন্টে কার্লো মাস্টার্সে খেলতে নামার আগে এভাবেই নিজের হতাশা প্রকাশ করেন জোকো। এদিকে আসরের শুভ সূচনা করেছেন ডেভিড গফিন ও জর্ডান থমসন। ফ্রেঞ্চ ওপেনের আগে মন্টে কার্লোতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা। আসরের প্রথম দিনই জয় তুলে নিয়েছেন ডেভিড গফিন ও জর্ডান থমসন। আসরের 11তম বাছাই গফিন